হানা ভোটের মাধ্যমে বিএনপি এসেছে, বা একটা ইলেকশন, ইনফ্যাক্ট আমি এটাকে কোনো ইলেকশন বলেই আমি আসলে সূচিত করতে চাই না। দেখেন আমাদের মানে অবস্থাটা এমন একটা অবস্থাতে দাঁড়িয়েছে যে আমাদের ওই মাথার মধ্যে এখন এই মুহূর্তে সবসময় মাথায় রাখতে হয় যে ডকট্রিন অফ নেসেসিটি। অর্থাৎ যে আপনি যদি 5ই অগাস্টের পরের সময়টাকে বিবেচনা করেন আর 12ই ফেব্রুয়ারির সময়টাকে বিবেচনা করেন, আপনি হয়তোবা দুটোকে যদি কম্পেয়ার করেন, হয়তোবা ওই যে ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার খাতিরেই আপনাকে হয়তোবা একটা নতুন রেজিমের কথা বলতে হয়, একটা শাসন আমল শব্দটা উল্লেখ করতে হয়, এবং আপনাকে বিএনপি ক্ষমতায় আছে এই কথাটাও আপনাকে রেকগনাইজ করে তখন আলাপটা করতে হয়। আই ফুলি আন্ডারস্ট্যান্ড আপনার আর আমাদের দুজনের এইভাবে আলোচনা না করলে তো আসলে আমরা বিশ্লেষণও করতে পারবো না, এবং আমরা কিভাবে সূচিত করবো আমরা হয়তোবা জানিও না। সেই ক্ষেত্রেই হয়তোবা বলতে হয়, আমি যে এই কথাগুলো বললাম সেই কথাগুলোর পেছনে দুটো কারণ আছে। একটি কারণ হলো যে আমি শুধু একজন আইনজীবী হিসেবেই না, আমি যদি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সংবিধানের কথা চিন্তা করি, তাহলে যা কিছু হয়েছে 5ই অগাস্টের পরে সমস্ত কিছু অবৈধ, এবং আমাদেরকে যা আলোচনা করতে হবে একটা অবৈধ দুইটা রেজিম নিয়ে, অবস্থা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। কিন্তু ওই যে আপনাকে আমি বললাম যে ডকট্রিন অফ নেসেসিটি, যে ইউনূসের এই দুঃশাসন গেছে, ইউনূসের এই ভয়ঙ্কর সময়টা গেছে, ফলে আপনাকে কত মাত্রায় আপনি ভালো থাকতে পারেন, কত মাত্রায় আপনি ঠিক আছেন, সেই আলাপটাই আপনাকে করতে হয়। এই এত লম্বা ভূমিকা দেওয়ার কারণই হলো যে আমাকে হয়তোবা মানে আমার দেশের মানুষের স্বার্থে, সংবিধানের স্বার্থে আমাকে হয়তোবা এই টোনেই শেষ পর্যন্ত কথা বলতে হয়, ডকট্রিন অফ নেসেসিটি। যাই হোক, এখন আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি দেই। দ্বিতীয় অংশটা হলো যেমন যে আওয়ামী লীগ বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসলে তার রাজনীতি সহজ হলো কিনা, ফেরা সহজ হলো কিনা। দেখেন আমার আমার গত 1.5-2 বছরের অভিজ্ঞতা যেটা বলে, আমি সবসময় কান পাতলে এটা শুনেছি যে ভারত আমাদেরকে রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসছে, ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, এই ধরনের অদ্ভুত সব গুজব আমি শুনতে পেয়েছি। 77 বছরের একটা পুরনো দল বলছে একটি দেশ তাকে ফিরিয়ে নিয়ে আসবে। ইনফ্যাক্ট ভারতীয়রাও খুব অবাক হয়, ভারতীয় বিশ্লেষক যারা আছে, ভারতীয় যারা কর্তা ব্যক্তিরা যারা আছে, বা ভারতীয় রাজনীতি নিয়ে যারা ভাবে, তাদের সাথেও বিভিন্ন সময় যখন বসেছি, এবং এই অদ্ভুত গুজবটা বাংলাদেশিরাই মোটামুটি ছড়িয়েছে, নাম্বার 1। নাম্বার 2, বিএনপির ক্ষেত্রেও যেটা লক্ষ্য করলাম, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে বিএনপি কে নাকি এইবার তারেক রহমানকে নাকি দেশে এনেছে ভারত, বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে ভারত, এখন আওয়ামী লীগ ছেড়ে ভারত বিএনপি কে ধরেছে। আপনি যদি এই দুইটা স্টেটমেন্ট বা ন্যারেটিভ, এই দুইটা ন্যারেটিভেরই পেছনে আপনি খুঁজতে যান, আপনি লক্ষ্য করবেন শক্তি একটাই আছে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরাজিত যে শক্তি আছে, রাজাকার আলবদর, জামাতে ইসলাম, হিজবুত তাহরির। আমি যদি প্যারেন্টস সংগঠন জামাত ইসলামকে ধরি, তাহলে এদের বট বাহিনী এই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আপনি শুনবেন যে তারেক রহমান নাকি বাংলাদেশে এসেছে ভারতের সাহায্যে, তারপরে হচ্ছে যে দিল্লির দাসত্ব করছে বিএনপি, আপনি প্রায় এটা শুনবেন। ইনফ্যাক্ট এই যে এখন আমি আপনাকে এগুলা বলছি না, আপনি দেখবেন যে মন্তব্যে বলা শুরু করবে যে এখন বিএনপির কথা বলছে, বিএনপি কে ডিফেন্ড করছে। এক্স্যাক্টলি ব্যাপারটা এরকম না। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, নাহিদ আহমেদ। এই দলটাকে ভারতও আসলে আপনাকে এনে দেবে না, ভারত একটা দেশ, আপনাকে বুঝতে হবে। বা এটাকে পাকিস্তানও এনে দেবে না, আমেরিকাও এনে দেবে না, রাশিয়াও এনে দেবে না, কেউই এনে দেবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো করেই, নিজের চেষ্টাতে, নিজের রাজনীতির মধ্য দিয়ে। আমি যদিও বারবার একটা কথা বলেছি যে ইউনূসের যে দুঃশাসন, যে ভয়ঙ্কর রকম একটা অবস্থাতে, আমি বলেছি যে আমার দেয়ালে এমন ভাবে পিঠ ঠেকিয়ে ফেলেছে যে মানুষ যদি অস্ত্র নিয়েও নামে আমি অবাক হব না, বা মানুষ হয়তো অস্ত্র নিয়ে নামবে। এমনকি আমি বলেছিও যে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমি আর কিছু দেখি না, এটা কিন্তু আমি অনেকবার বলেছি। এই মুহূর্তে আমার কাছে এতটুকু মনে হয়েছে, অ্যাটলিস্ট এই পরিবর্তনটুকু আমার মাথাতে এসেছে, বা আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমাদের যেই ট্র্যাডিশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্স এর মধ্য দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ তার সহমহিমাতে এবং তার ট্র্যাকে ফিরবে।
এইটার জন্য কি করণীয় হতে পারে, কি করা যেতে পারে, সেটা যেমন দলীয়ভাবে একটা সিদ্ধান্তের ব্যাপার, দলীয় চিন্তা ভাবনার ব্যাপার, একজন বিশ্লেষক হিসেবে এবং খুব কাছ থেকে এই দলটিকে দেখা, এই পুরো ঘটনার মধ্যে কে নিজে জড়িয়ে থাকা, সমস্ত কিছু মিলে আমার নিজের একটা অবজারভেশন আছে, সেটা আমি অন্তত পক্ষে বলতে পারি। তবে এতটুকু বলা যায় না, বা এটা বলাটা খুবই অন্যায় হয়ে যায় যে কোনো দলের, বিএনপি আওয়ামী লীগ দলের ক্ষেত্রে, যে অন্য দেশ তাকে নিয়ে আসবে বা বিএনপি আসার কারণে আওয়ামী লীগ আসবে। বিএনপি আমাদের প্রতিপক্ষ, ওরা আমাকে রাজনীতিতে আসতে দিবে কেন? আমি রাজনীতির বাইরে থাকলে তার সুবিধা। আপনি দেখেন যে কয়দিন আগেও আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে, তারা নানান রকমের ভাবে ভুগছে, সাফার করছে। এটা সত্যি কথা যে যে মব কালচারটা চালু হয়েছিল সেইটার গতিটা অনেকটুকু কমে এসেছে, এবং যারাই মব কালচারটা চালু করেছে তাদের মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে, বিকজ তারা আর মব কালচারটা এখন করতে পারছে না ওইভাবে। তারা যা করতো, যার বাড়ি ইচ্ছা তার বাড়ি ডাকাতি করতে পারতো, গিয়ে তাকে বলতে পারতো আপনি ফেসিস্ট, এই না, কোনো আইন শৃঙ্খলা বলতে কিছুই ছিল না। ওই জায়গা থেকে তাদের কাছে মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করেই ফিরতে হবে, এবং সেটা সে তার মতো করেই ফিরবে, এতে আমি কোন রকমের সন্দেহ অন্তত পক্ষে করি না। আচ্ছা, এই ঠিক আপনার যে কথাটা, এটা শেষ থেকে আরেকটা একটু সংযোগ করছি, যেটা এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে দেশে ফিরতে হবে, তাই না? উনি নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে হবে বা কেন হবে সেটা আমি জানতে চাচ্ছিলাম একটু। দেখেন, আমি ইংল্যান্ডে থেকে তো বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। আমি যদি আমি আপনাকে প্রধানমন্ত্রীর যেই জায়গা থেকে বলেছেন সেটাতে আমি আসবো। বেসিক জায়গাটা বলি, আপনি দেশের বাইরে আছেন, আমি ধরেন এখন ইংল্যান্ডে আছি। আমি ইংল্যান্ডে থেকে আমি রাজনৈতিক ভাষ্য দিতে পারি, বলতে পারি, আমি ন্যারেটিভ তৈরি করতে পারি, বিভিন্ন ইস্যুতে ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করতে পারি, কথা বলতে পারি, টকশো করতে পারি, যেমন এটা আমরা দুজন মিলে করছি এখন। কিন্তু মাঠের রাজনীতি এবং এই ফেসবুকের রাজনীতি আর ভিডিওর রাজনীতি যে আলাদা, সেটা তো মোটামুটি আপনি এটাকে যদি আপনি ইলেকশনও বলেন বা সিলেকশনও বলেন, আমরা সেটা 12ই ফেব্রুয়ারিতে দেখেছি। জামাতে ইসলামী মোটামুটি তাদের বট বাহিনী দিয়ে মোটামুটি মানে জামাত ইসলামী 300 আসন না 500 আসন পেয়ে গিয়েছিল অলরেডি। বাংলাদেশের সবাই তাদেরকে ভোট দিবে, এককভাবে ক্ষমতা দখল করবে। আমেরিকা তার সাথে আছে, তার্কি তার সাথে আছে, চায়না তার সাথে আছে। মানে তাদের যে এক্সিস, পাকিস্তান, চায়না আর টার্কি যেই এক্সিস, এটাকে কি জানি বলে, আপনার সিপিটি মনে হয় নতুন নাম দিয়েছে, সিপিটি এক্সিস। এরা মানে মোটামুটি বলা যায় যে এরাই ক্ষমতায় নিয়ে আসবে জামাতকে। জামাত ইতিমধ্যে তার মন্ত্রিসভা ঘোষণা করে ফেলেছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম? বাস্তবে আমরা দেখলাম যে জাস্ট রীতিমতো তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ইনফ্যাক্ট যদি বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকতো বিভিন্ন আসনে, তাহলে আমরা তখন দেখতে পেতাম যে জামাত এই যে কতটা সিট যেন পেল, তার একটাও পেত না। সে প্রসঙ্গ থেকে আসার আগে আমি আপনাকে এইটা বলতে পারি যে আপনার এই জায়গাটাতে, যে সেটা হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো হচ্ছে জামাতের তৈরি, জামাতের এক ধরনের বানানো ন্যারেটিভ। কিন্তু আলটিমেটলি যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আপনি দেশে না গেলে আপনি ওই রাজনৈতিক মাঠও আপনি বুঝবেন না। জনগণের সাথে আপনি রাজনীতি করেন, জনতার কাছে আপনি না গেলে আপনি আসলে গ্রহণযোগ্য এবং আপনি প্রাসঙ্গিকও থাকবেন না। হ্যাঁ, এটা খুবই ব্লেসিংস আমাদের জন্য যে মানুষ গত 1.5 বছরে 18 মাসে মানুষজন বলা শুরু করেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিকল্প। দি আদার মিনিং অফ বাংলাদেশ ইজ বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ইজ অ্যান্সার। তো এইরকম একটা জায়গাতে আমাদেরকে দেশে ফিরেই রাজনীতি করতে হবে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে মামলা আছে, আমাদের বিরুদ্ধে নানান রকমের বলবো অভিযোগ আছে, সব মানে মিথ্যে অভিযোগ থেকে শুরু করে কোনটা নেই, মব হামলার হুমকি আছে। এরকম একটা জায়গাতেও আমার কাছে মনে হয় যে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী তো আর পৃথিবীর বিভিন্ন দেশে যায়নি। লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে আছেন, প্রায় 100 দেশের উপরে এমপিরা আছেন জেলে। তারপরে হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছে, আমরা অনেকে দেশের বাইরে এখানে আছি। আমি মনে করি যে আমাদেরকে দেশে ফিরে রাজনীতি করতে হবে। হ্যাঁ, জেলে থাকতে হবে, জেলের কথা মাথায় আপনাকে রাখতে হবে। আমরা এইটাই মনে করি যে হয়তোবা এখন জামিনের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে হয়তোবা কোর্ট নিউট্রালি বিবেচনা করতে পারে,
এই ধরনের একটা সিচুয়েশন হয়তো বা তৈরি হতে পারে, এটা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তাই বলেছেন। এবং তিনি একই সাথে এটাও হয়তো বা চিন্তা করেন যে রাজনীতি কেউ আপনাকে চামচে করে আপনাকে ক্ষমতার কাছে নিয়ে যাবে না, আপনাকে আপনার নিজেরটাই করতে হবে, এবং এটা ছাড়া আমি কোনো বিকল্পও দেখি না। এটার সাথে সাংগঠনিক কিছু কর্মকাণ্ডের কথা তো আমি তখন একটু ইঙ্গিত ভাবে বলছিলাম, একটু একটু এই ফাঁকে আপনাকে আমি বলে রাখি যে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধরেন একটা দীর্ঘ সময়ের অনেক জায়গাতে কাউন্সিল ভ্যাকুয়াম আছে। আমি দেখেছি যে ছাত্রলীগের ছেলেপেলেরা, ছাত্রলীগের যারা কর্তা ব্যক্তি বা প্রধানরা আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গাতে কমিটির জন্য ইতিমধ্যে পদ প্রত্যাশীদের সাথে কথা বলছে, এটা নিয়ে তারা হোমওয়ার্ক করছে। এটা আমি নিজের চোখে দেখে এসেছি। আমি দেখে এসেছি যুবলীগের যারা যারা নেতারা আছেন, তারা বিভিন্ন জায়গাতে কমিটি দেওয়ার জন্য কাউন্সিলের কথা চিন্তা ভাবনা করছেন, দলকে সাজানোর চিন্তা ভাবনা করছেন। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগও এই চিন্তা ভাবনা করছে যে তাদের বিভিন্ন জায়গাতে কমিটি, দল সাজানো এন্ড এভরিথিং। আমার মনে হয় যে দলকে একেবারে নতুন করে ঢেলে সাজানো, তারপরে হচ্ছে যে যারা এই দুঃসময়ে দলের সাথে ছিলেন, দলের পাশে ছিলেন, আমার মনে হয় যে তাদেরকে গুরুত্ব সহকারে বাংলাদেশ আওয়ামী লীগ বিবেচনা করবে। এইভাবে যদি আপনি দল সাজাতে পারেন, আমার কাছে মনে হয় একটা নতুন স্টার্ট আমরা শুরু করতে পারি। এতে আমি কোন রকমের আমার মনে হয় যে এটার বিকল্পও দেখি না, এবং অন্য কিছু সুযোগও আমি দেখি না আসলে। ধন্যবাদ। আসলে আপনার কথা থেকে একটা জিনিসে প্রমাণিত হচ্ছে যে আমাদের নেত্রী আসলে বিচক্ষণ, যার জন্য উনি শব্দটা ব্যবহার করেছেন যে যতক্ষণ আমরা আমাদের মাঠে নামতে না পারবো ততক্ষণ আমরা সেই ফুটবলের গেমের মতো আমাদের গোল দেওয়া সম্ভব নয়। এবং এর জন্য আমি মনে করি যে আমাদের তৃণমূলরা অনেক কাজ করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন, এবং অন্যান্যরা যারা রয়েছেন। আরেকটা প্রশ্ন, যেহেতু আমি একটা কথা এখানে লাগাই আপনাকে, এই জায়গাটাতে আমার মনে হয় বলা প্রয়োজন, সেটা হলো যে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আই এগ্রি উইথ দ্যাট, এবং তারা আমার সংকটপূর্ণ অবস্থাটা তার জন্য সুবিধাজনক অবস্থান, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা জিনিস দেখার বিষয় হচ্ছে যে বিএনপির, আমি যতটুকু বুঝি যে বিএনপির একটা অংশ কিন্তু একটা জিনিস বুঝতে পেরেছে বা পারে, অন্তত পক্ষে আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে একটা শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না থাকলে তার নিজের অবস্থাও বিলীন হয়ে যাবে। আমি যেমন বারবারই বলি যে যেই রাজনৈতিক দলই আপার হ্যান্ডে থাকে, তার যদি একটা বিরুদ্ধ স্রোত না থাকে, তাহলে তিনি কোন পথে যাচ্ছেন সেটা তিনিও খেয়ে হারিয়ে ফেলেন। বিএনপির হয়তো একটা অংশের এই আগ্রহটুকু আছে, কিন্তু এই যে বাংলাদেশকে যারা আজকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল, এই জামাতে ইসলামী, হিজবুত তাহরির, এই এনসিপি টেনসিপি, এরা তো সবই এক আসলে মোটামুটি। এদেরকে ট্যাকেল করা, তারপরে হচ্ছে যে ক্ষমতাসীনরা এখন নিজের পায়ে দাঁড়ানো, এটা মনে হয় একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কারণ একটা পরিবেশ তৈরি করবার একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় ওই পরিবেশ তৈরি হওয়াটাও এই ক্ষেত্রে জরুরি। আদারওয়াইজ আপনি দেশে ঢুকলেন, আপনাকে মব করে মেরে ফেললো, আপনি জামিনের কথা তো বাদই, আপনাকে মেরেই ফেললো, আপনি দাঁড়াতেই পারলেন না। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোও জরুরি। ফলে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা, শেখ হাসিনা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তিনি এটা বিবেচনা করেছেন, এবং তিনি মনে করেন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে মানুষের মধ্যে না থাকলে এবং রিস্ক না নিলে, এবং এখন যদি আপনি নতুন করে শুরু করতে না পারেন, তাহলে দলীয় কাঠামোতে